control of blood pH, another important segment regarding human excretory system. Dear students, আমরা কোন চ্যাপ্টারে আছি? চ্যাপ্টার 6. চ্যাপ্টার 6 এর নাম কি? Wastes and excretion. ওকে স্যার, তো শুরু করতে যাচ্ছি আরেকটা ডি মার্কেট মানে 4 মার্কসের কোশ্চেনের সলভ। সেটা কি? কন্ট্রোল অফ ব্লাড পিএইচ, কন্ট্রোল অফ ব্লাড পিএইচ। আমার কথায় কনসেন্ট্রেট করো। শুরু করি তাহলে। আর তোমরা কথা বলিও না স্যার, আমাকে কথা বলার সুযোগ দাও। কন্ট্রোল অফ ব্লাড, সূর্য কই গেল স্যার? নিচে আছে, দেখাচ্ছে। একদিকে খাইতেছে, একদিকে ছাড়তেছে, দিক যাচ্ছে। ইয়ার পরিমাণ কোনো মানে চলে আসছে। পজিটিভ আসবে ওকে। এখন আসো স্যার, কিডনির মাধ্যমে আমাদের বডিতে এই ব্লাডের পিএইচটা কন্ট্রোল হচ্ছে। তো একটু দেখো স্যার, ব্লাডের পিএইচ কত বলো তো স্যার? ব্লাডের পিএইচ হচ্ছে, সবাই বোর্ডে তাকাও, 7.35 থেকে 7.45, whereas ইউরিনের পিএইচটা হচ্ছে 5 থেকে 6.5। আমার কথা মনোযোগ দিও স্যার। এখন খেয়াল করো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে এই ব্লাডটাই তো যায় কিডনির কাছে, তাই তো? দেন ব্লাড থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল রিমুভ করে, নাইট্রোজেনাস ওয়েস্ট রিমুভ করেই তো তাকে ইউরিন বানানো হয়, তাই না স্যার? একটু চিন্তা করো তাহলে এটা কিভাবে সম্ভব? বেসিক ব্লাড হচ্ছে স্লাইটলি বেসিক অর অ্যালকালাইন, আর ইউরিন হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক। তাহলে এটা কিভাবে সম্ভব যে বেসিক একটা লিকুইড থেকে, বেসিক লিকুইড মিন্স ব্লাড, সেখান থেকে একটা অ্যাসিডিক লিকুইড প্রডিউস করা? আসেন স্যার বিষয়টা আপনাদেরকে বুঝাই দেই। আমাদের বডিতে ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনে, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো, আমাদের বডিতে ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন প্রডিউস হয়। কে প্রডিউস হয়? এই হাইড্রোজেন আয়নের কারণে আমাদের বডির অ্যাসিডিটি বেড়ে যায়। আমরা যখন কেমিস্ট্রির অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম নিয়ে স্টাডি করি, সেখানে ব্রনস্টেড লাউরি একটা কনসেপ্ট আছে, রাইট স্যার? হাইড্রোজেন যত বেশি সেটা তত বেশি কি অ্যাসিডিক, সেটা তত বেশি অ্যাসিডিক। এখন দেখো ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনে আমাদের বডিতে অনেক কি প্রডিউস হচ্ছে? হাইড্রোজেন আয়ন। তো এই হাইড্রোজেন আয়নটাকে কিডনি বডি থেকে ডিফারেন্ট ভাবে বের করে দিচ্ছে, একটু পরে দেখাবো। আর এভাবে করে ইউরিনের মাধ্যমে বডি থেকে অনেক হাইড্রোজেন বের হয়ে যায়। আর এই কারণে হাইড্রোজেন ইউরিনে বেশি থাকার কারণে ইউরিনটা কি হয়ে যায়? অ্যাসিডিক হয়ে যায়। আর ব্লাড কখনোই, ব্লাডের এই যে পিএইচ এর রেঞ্জ, এই পিএইচ এর রেঞ্জটাকে ফল করানো যাবে না। কেন যাবে না স্যার? কারণ ব্লাডের পিএইচ যদি চেঞ্জ হয়, তোমরা জানো ব্লাড যদি অ্যাসিডিক হয়ে যায়, ব্লাডের প্লাজমায় থাকা ডিফারেন্ট এনজাইম, হরমোন এন্ড ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যান্টিবডি, প্রোটিন, এগুলো কিন্তু ভেঙে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। এই জন্য ব্লাডের পিএইচটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। কোনোভাবেই এই পিএইচ এই রেঞ্জ থেকে বাড়তে অথবা কমতে দেয়া যাবে না। চলেন স্যার, তাহলে আমরা একটু শীটটা হাতে নিব। কত নম্বর পেজে আছে কন্ট্রোল অফ ব্লাড পিএইচ? সবাই পেজ নাম্বার 12 এ যাও।
স্যার স্যার একটা শীট এখান থেকে নাও তো স্যার, পেজ নাম্বার 12 এ যাও, যেখানে জি এখানে একটা শীট, এখানে কয়টা স্যার দেখো স্যার ফার্নিচার স্যার না 4 মার্কস। ওকে স্যার, তো আমি পড়ছি, তোমরা খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় দেখো স্যার, এই কনসেপ্টগুলো তুমি এক্সাক্ট মানে শীটের মতো লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি এখান থেকে থিমটা নাও। তো আমি শুরু করছি, ফুল কনসেন্ট্রেশন, পেজ নাম্বার 12 এর স্টার্টিং এ দাও। pH is the measurement of concentration of hydrogen ion. Control of blood pH refers the control of concentration of hydrogen ion in blood. A neutral pH এত, এর থেকে বেড়ে গেলে বেসিক, এর থেকে কমে গেলে অ্যাসিডিক। The normal pH of blood is 7.35 থেকে 7.45. Serious event may occur if this range is not closely maintained. Hormones, enzymes, and other proteins are easily denatured. এগুলো ভেঙে যাবে যদি pH maintain না করা হয়. So it is quite necessary to reduce the acidity of blood. এখন আসো, আমাদের বডিতে এমন কিছু কেমিক্যাল আছে, কেমিস্ট্রি ল্যাব থেকে, কেমিস্ট্রি থেকে তোমরা এই টার্মটা শিখেছো, বাফার। বাফার হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা পিএইচ কে চেঞ্জ হতে দেয় না, পিএইচ চেঞ্জ কে রেজিস্ট করে, এরকম কেমিক্যালকে বলা হয়েছে বাফার। আমি একটা एग्जांपल দিয়ে বুঝাই স্যার। লেট আস কনসিডার কোন একটা জায়গায় প্রচুর আমাদের বডি সেলে, লিভিং বডির ভেতরে কে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আমাদের বডির পিএইচটা, ব্লাডের পিএইচটা কি হইতে পারে? ফল করতে পারে, পিএইচ কমে যেতে পারে। তারপর কমে তো যাবে, এটা অনেক স্ট্রং অ্যাসিড না, বাট এই রকম যদি অ্যাসিড বডিতে প্রোডিউস হয়, সাথে সাথে তাকে নিউট্রাল করার জন্য কে আছে জানেন? সোডিয়াম বাইকার্বনেট। তো এই দুটো যখন রিঅ্যাক্ট করবে, সোডিয়াম আর ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2CO3, এটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। লেটার সোডিয়াম ক্লোরাইড তো আমার বডির জন্য একটা ইম্পর্টেন্ট সল্ট হয়ে গেল। দেন এই যে কার্বনিক অ্যাসিড, later it will be broken down and transform into water, and ওয়াটার আমার বডিতে থেকে যাবে, এটা আমার বডির জন্য গুড। আর কার্বন ডাই অক্সাইডকে আপনি এক্সালেশন করে বডি থেকে বের করে দিবেন। তার মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে পিএইচ চেঞ্জ হওয়ার কথা ছিল, সেটাকে কোনোভাবেই চেঞ্জ হতে দিল না। কে চেঞ্জ হতে দিল না? সোডিয়াম বাইকার্বনেট। এটা কি হিসেবে কাজ করলো? বাফার হিসেবে কাজ করলো। আর একটা एग्जांपल দেই স্যার, যখন আরবিসির ভেতরে, কার ভেতরে? কার্বন ডাই অক্সাইড ঢুকে, কে ঢুকে স্যার? তার সাথে রিঅ্যাক্ট করে, কি ফর্ম করে? সেম থাকে না, ভেঙে যায়, H প্লাস। এই যে H প্লাস যে প্রোডিউস হচ্ছে, এই H প্লাস এর কারণে এখানে কি হয়ে যাচ্ছে? এটার ওভারঅল সাইটোপ্লাজমটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এটা কি হতে দেয় না জানেন? HB4। হিমোগ্লোবিন এই H প্লাস এর সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করে? H প্লাস HB4। আর এই স্ট্রাকচারটাকে বলে হিমোগ্লোবিনিক অ্যাসিড। H প্লাস HB4 কে কি বলে? হিমোগ্লোবিনিক অ্যাসিড। একটু মনোযোগ দিয়ে শুনো, যদি H প্লাসটা সলিটারিলি থাকতো, সে পিএইচ চেঞ্জ করে ফেলতো, বাট চেঞ্জ করতে তাকে দেয় নাই কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাক্ট করে H প্লাসটা হিমোগ্লোবিনিক অ্যাসিড হয়ে গিয়েছে। যদিও H প্লাসটা লেটার এখান থেকে সরে যাবে, বাট আপাতত তো স্যার পিএইচ কে কি করতে দিল না? কমতে দিল না, অ্যাসিডিক হইতে দিল না। তার মানে এখানে বাফার হিসেবে কাজ করেছে হিমোগ্লোবিন। আমি কি বোঝাতে পেরেছি? চলো তো স্যার প্রথম দুইটা প্যারা পড়ে দেখো তো আমি যা পড়িয়েছি মিলে যাচ্ছে কিনা। হিমোগ্লোবিনিক অ্যাসিড, হিমোগ্লোবিনিক অ্যাসিড এটা আরবিসির ভেতরে, ঠিক আছে?
তাহলে প্রথম দুইটা পয়েন্ট পড়ে দেখো, এই যে কন্ট্রোলিং বাই বাফারস, এটা পড়ে দেখো তো মিলে যাচ্ছে কিনা আমি স্যার যা বলছি। একটু দ্রুত করো স্যার, এটার পরে কিডনি ডিজিজ ধরতে হবে এবং আজকে এটা শেষ করে দিতে হবে। এটার আজকে এই চ্যাপ্টারটার উপরে লাস্ট ক্লাস হচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা এই ব্যাচে চ্যাপ্টার 11 জেনেটিক্স অ্যান্ড এভলিউশন স্টার্ট হবে। প্রত্যেকটা ক্লাস এত 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 ইম্পর্টেন্ট। একটা ক্লাস আমি গ্রুপে টেক্সট দিব স্যার, একটা ক্লাস যদি কেউ মিস করো পরের ক্লাস আর বুঝবা না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে কোনো মূল্যে হোক তোমরা জেনেটিক্সের সবগুলা ক্লাসে প্রেজেন্ট থাকবা, কারণ প্রবাবলি আমি এটা শিট দিতে পারবো না। প্রবাবলি ক্লাসে যা পড়াবো এটা ম্যাথ ফর্মুলা মিলাইতে পারলে 4 এ 4 দিয়ে দিবে, 3 তে 3 দিয়ে দিবে, রেশিওগুলো মিলাইতে পারলে। স্যার ওটা থেকে ন্যাচারাল সিলেকশন আছে, কোনটা থেকে? হ্যাঁ, এভলিউশন পার্টটা আছে। তাহলে একটু চিন্তা করবা, তাহলে এটা একটু মাথায় রাখবা যে তোমাকে কোথায় বসাচ্ছ ওকে দেখো। দুষ্টুমি করে তোদের মাথায় খালি দুষ্টুমি খেলে না, তোর কথা বলতেছি না, তোদের ফ্রেন্ডদের মাথায় তোকে ইন্টেনশনাল এরকম মানুষ চিন্তা করছে বেস্টে ভিজাতে কিছু করছে কিনা আবার তো খালি মাথায় মধ্যে দুষ্টুমি। এবার শুনো এই কথা শুনো, রেশিওগুলো মিলাইতে পারলেই 4 মার্কস। এখানে আমরা যখন কপি চেক করি তখন আমরা দেখি যে চেকার বোর্ডে তুমি প্রপারলি রেশিওটা মিলাতে পেরেছো কিনা। কেউ যখন রেশিওটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মেলাতে পারে সে ফুল মার্কস পেয়ে যাবে, মার্কস কাটার এখানে কোনো সুযোগ নাই। এই জন্য চেষ্টা করবা জেনেটিক্স থেকে যে সিকিউ গুলো আসবে সেই সিকিউ গুলো অবশ্যই অ্যানসার করার জন্য, এবং এই চ্যাপ্টারটা কিন্তু সিসিপিসি তেও আছে, অন্যান্য কলেজগুলো। আর এখন স্যার কলেজ চ্যাপ্টার কলেজের দিকে তাকায় শেষ করা হবে না স্যার, এখন আমাদের এক্সাম চলে আসতেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল সবকিছু শেষ করা উচিত। তাহলে মিশন নেক্সট ক্লাস থেকে স্টার্ট হবে জেনেটিক্স, একটা ক্লাসও যাতে মিস না হয়, জেনেটিক্স এন্ড এভলিউশন। ওকে স্যার, জেনেটিক্স পার্ট থেকে সিকিউ আসবে, এভলিউশন পার্ট থেকে সিডি আসবে না। এভলিউশন পার্ট থেকে আসবে 1 and 2 মার্কস এর কোশ্চেন। কোন কোশ্চেনগুলো আসবে সবই আমি ক্লাসে বলে দিব, ক্লাসে কলেজের ক্লাসে এখানেও সেম একই জিনিস, ওইখানেও যা মেসেজ যাবে আজ ক্লাসে বলে দিয়েছি, এখানেও সেম বলে দিব স্যার, ঠিক আছে সব? ওকে আর কথা না স্যার। তো এবার পুরো পড়ছো, পিএইচ চেঞ্জ ব্যাপারটা পড়ছো, আমি যা বলছি মিলে গেছে? ওকে স্যার, এবার শুনো এই যে দুইটা পয়েন্ট পড়লা ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই যে দুইটা পয়েন্ট, একটা ছিল কি রিলেটেড, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলেটেড, আর একটা কি রিলেটেড, আরবিসি রিলেটেড। এই দুইটা জায়গার একটাতেও কিডনি কোনো রোল প্লে করছে? আমাদের দরকার কি রিলেটেড স্টাডি, কিডনি রিলেটেড। তুমি এগুলা লিখতে পারবা এক্সামে সব সামারি করে, বাট আলটিমেটলি তোমাকে কাকে ফোকাস করতে হবে? কিডনিকে। তো চলো এবার কিডনিকে ফোকাস করি, রাবিং এর কাপড়টা করি। আচ্ছা স্যার বলেন, এখানে CO2 কনসেন্ট্রেশন বেড়ে গেলে বলছে ব্রিদিং বেড়ে যাবে কেমনে? হ্যাঁ, বডিতে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় আমাদের বডিতে একটা রিফ্লেক্স অ্যাকশন হয়। এই রিফ্লেক্স, হ্যাঁ বডিতে অনেকগুলো নার্ভ স্টিমুলেন্ট আছে, ওগুলো ক্যাচ করতে পারে না আমাদের বডিতে। এই যে ব্যারোরিসেপ্টর যেমন কি মিজার করে, বিপি মিজার করে, প্রত্যেকটা জিনিস বেড়ে গেলে সেটাকে রিয়েলাইজ করার জন্য নার্ভ আছে, ক্র্যানিয়াল রিফ্লেক্স হয়, নার্ভাস রিফ্লেক্স হয়, তখন সেটা কি বাড়িয়ে দেয় স্যার? ব্রিদিং রেটটা বাড়িয়ে দিয়ে বডি থেকে CO2 কে বের করে দেয়। স্যার তাহলে কি আমরা যে অপারেট করে আমরা ব্রিদিং বেড়ে যাবে? কোনটা কি? সলভেন্ট কার্বোহাইড্রেট গ্যাস আকারে বেড়ে যাচ্ছে ইনস্ট্যান্ট, তো খুব একটা বেশি পড়তে ঝাঁকাবি মরে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার বোর্ডে তাকাও, পরে আবার বলতে পারবো না স্যার, আবার বলেন। একবার বোঝানোর পরে এটা মার্কস করতে হবে। এটা কোন ক্যাপসুল? বোমেন্স ক্যাপসুল। তারপরে কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এবার কে স্টার্ট হচ্ছে? লুপ অফ হেনলি এন্ড হয়ে গেল। এবার কে শুরু হবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই যেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কোথায় গিয়ে ওপেন হইছে? কালেক্টিং ডাক্টে। আমাকে একটু বলো তো স্যার, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রিজিয়নটাকে কি বলে?
রেনাল টিউবিউল। এখন খেয়াল করো, তোমাদেরকে শেখানো হয়েছে রেনাল টিউবিউলকে প্রথমে এই যে বোমেন্স ক্যাপসুলের ভেতরে কে ঢুকবে? এফারেন্ট আর্টারিওল। কোথা থেকে? রেনাল আর্টারি থেকে। কয়টা ব্রাঞ্চ ভেতরে? 50 থেকে 60টা। 50 থেকে 60টা ব্রাঞ্চের নাম glomerulus. Then they reunite and leave the Bowman capsule by forming efferent arteriole. এটা ছিল afferent arteriole, এটা efferent। efferent বের হওয়ার পরে কাকে পেঁচায়? PCT, loop of Henle, DCT। দেন কিছুটা কালেক্টিং ডাক্টকে পেঁচিয়ে লিভ করে নেফ্রন, কিডনি, কি হয়ে? রেনাল ভেইন হয়ে। ঢুকেছিল কি হয়ে? রেনাল আর্টারি হয়ে। এবার খেয়াল করো, যখন আমাদের ব্লাডে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, কি বেড়ে যায়? হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কিডনির কাছে যায় ব্লাডের মাধ্যমে, কারণ হাইড্রোজেন আয়নটা আলটিমেটলি কোথায় থাকবে? ব্লাডের প্লাজমায় থাকবে। তো এই প্লাজমার ব্লাড হয়ে সে গ্লোমেরুলাস হয়ে ইফারেন্ট আর্টারিয়াল হয়ে এখন কোথায় আছে? পিসিটি তে। এই জায়গাতে যদিও কম হয়, এখান থেকে হাইড্রোজেন মানে ব্লাড ক্যাপিলারি, এই ব্লাডগুলোকে কি বলে? এই ব্লাড ভেসেলগুলোকে পেরিটিউবিউল ক্যাপিলারিজ। এই পেরিটিউবিউল ক্যাপিলারিজের ভেতরে এখন কোন আয়ন আছে? এই হাইড্রোজেন আয়ন পেরিটিউবিউল ক্যাপিলারিজ থেকে পিসিটির যে লুমেন, বিশেষ করে পার্টিকুলার করে বলতে হয় ডিসিটির লুমেন, ঠিক আছে? সবগুলো হাইড্রোজেন আয়ন যেগুলোর কারণে আমাদের বডির পিএইচ কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলোকে পেরিটিউবিউল ক্যাপিলারিজ থেকে ফেলে দেয়া হয় রেনাল টিউবিউলের লুমেনে। কোথায় স্যার? রেনাল টিউবিউলের লুমেনে। তার মানে আলটিমেটলি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আলটিমেটলি হাইড্রোজেন আয়নগুলো কি দিয়ে বের হয়ে যাচ্ছে? ইউরিন দিয়ে। এই জায়গা থেকে যখন হাইড্রোজেন আয়ন এই লুমেনের ভেতরে আসবে, লুমেনের ভেতর দিক দিয়ে কই যাবে লিকুইডগুলা? কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট থেকে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে ইউরেটার, ইউরেটার থেকে ইউরিনারি ব্ল্যাডার, ইউরিনারি ব্ল্যাডার থেকে হ্যাঁ ইউরেথ্রা, ইউরেথ্রা কি মাসেল যেন? ডেট্রুসর মাসেল, ডেট্রুসর মাসেল। আরেকটা কি ছিল? স্ফিংটার মাসেল। এর মাধ্যমে ইউরিন হয়ে বডি থেকে বের হয়ে যাচ্ছে। এই কারণে ইউরিনের এটা মানে পিএইচটা অলওয়েজ কেমন থাকে? অ্যাসিডিক থাকে, কারণ আমাদের বডিতে যা অ্যাসিড প্রোডিউস হয় সেটা কিডনির মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, এক্সপেল হয়ে যায়। এই কারণে দেখা যায় যে কিডনির পিএইচটা থাকে, ব্লাডের ইউরিনের পিএইচটা থাকে অ্যাসিডিক, ঠিক আছে? আর ব্লাডের পিএইচ কে কোনোভাবে স্যার ডিস্টার্ব করা যাবে না। যদি কোনো কারণে ব্লাডে অ্যাসিডিক আনওয়ান্টেড ম্যাটেরিয়াল প্রোডিউস হয়, কিডনির কাজ হবে এটাকে বডি থেকে কি করে দেয়া? বের করে দেয়া। তো কিডনি ইউরিনের মধ্যে যখন এই ইয়েগুলো যায়, অ্যাসিডিক ম্যাটেরিয়ালসগুলো যায়, সেই কারণে ইউরিনটা কি হয়ে যায়? অ্যাসিড। এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে সামারি, এটাই হচ্ছে জিস্ট। মাথায় রাখতে পারবেন তো স্যার বিষয়টা? ওকে স্যার, এই জিনিসটাই পরবর্তীতে আপনি যখন পড়তে যাবেন পেজ নাম্বার 12 এর রেস্ট অফ দ্য পার্টে এগুলাই ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে স্যার? তাহলে ইউরিক অ্যাসিড মেইন কমপ্লেক্স, ইউরিক অ্যাসিড মানে কি এক্সট্রা কোনো তো সমস্যা? ইউরিক অ্যাসিড তো অর্গানিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের উইক অ্যাসিড যেগুলো আছে, উইক অ্যাসিডের কারণে স্যার খুব একটা পিএইচ কি হয় না স্যার, চেঞ্জ হয় না, মেজর কোনো চেঞ্জ হয় না স্যার। এগুলো কোনো নেগলিজিবল চেঞ্জ, যেটা চেঞ্জ হয় অর্গানিক সিওএইচ যেখানে থাকবে আর ওই জায়গাটাতে। তো এখন আসো আমরা এই চ্যাপ্টারের ভেরি ফার্স্ট পেজটাতে যাব। ভেরি ফার্স্ট পেজ, এখানে টপিক মেনশন করা আছে। আমাকে জাস্ট ইনফর্ম করো যে কোন টপিকটা আমি পড়াই নাই, এখনই পড়াই দিব, কোনটা লেফট আছে এখন। টপিক 7 H plus না বাফার মানে
একটা বাফার সেটাকে নিউট্রালাইজ করে দেয়। সো আবার কিছু কিছু তো বাফার আছে যারা নিউট্রাল করবে, বাট যদি কোনো কারণে এর থেকেও বেশি প্রোডিউস হয়, বাফারের মাধ্যমে তাকে আর ব্যালেন্স করা যাচ্ছে না, তখন কিডনিকে এগিয়ে আসতে হবে না তাকে রিমুভ করার জন্য। বলে এনি মোর কোশ্চেন? কিডনি স্যার ডিজিজ, তার মানে এবার আমরা ডিজিজে এন্টার করব, তাই তো স্যার? আচ্ছা শুনো, তাহলে আমি আবার বলছি, এই যে এই টপিকটা মানে যেটা ব্লাডের পিএইচ কন্ট্রোলিং, সেক্ষেত্রে তোমাকে মেইনলি ফোকাস করতে হবে যেই কেমিক্যালগুলোর কারণে ব্লাড বেসিক থেকে কি হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে, ওই কেমিক্যালগুলোকে ব্লাড থেকে রিমুভ করার দায়িত্ব কার? কিডনি। কিডনি রিমুভ করে ওই অ্যাসিডিক ম্যাটেরিয়ালসকে কার সাথে মিক্স করবে? ইউরিনের সাথে। এই জন্য ইউরিন কি হয়? অ্যাসিডিক হয়। আর ব্লাড তার এই যে বেস স্ট্যান্ডার্ড যেটা অ্যালকালাইন যে পিএইচ, সেটাকে সে অলওয়েজ এই রেঞ্জের মধ্যে রাখতে পারে। ওকে স্যার, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তো শুরু হতে যাচ্ছে কিডনি ডিজিজ রিলেটেড স্টাডি, কিডনি ফেইলিউর। তো চলেন শুরু করি। একটা টপিক পড়ার সময় আমাকে চিন্তা করতে হবে আমি এখানে কোনটার দিকে, মানে এই যে একটা ডিজিজ নিয়ে পড়তে যাচ্ছি, এটার কোনটার দিকে বেশি এমফাসিস দিব? আমি কি ডিজিজগুলোর সিম্পটমের দিকে ইম্পর্টেন্স দিব, নাকি এটা ট্রিটমেন্টের দিকে ইম্পর্টেন্স দিব? রিগার্ডিং কিডনি ডিজিজ, কিডনি ফেলিওর, এখানে ইম্পর্টেন্স দিতে হবে ট্রিটমেন্টের দিকে, ডায়ালাইসিস, ট্রান্সপ্ল্যান্ট, এটার দিকে আমি যখন স্টাডি করব। তো প্রথমে আসলে একদম জিরো থেকে স্টার্ট করছি, খুব মনোযোগ দিবা আমার কথায়। যখন আমাদের বডির কোনো একটা অর্গান তার অপটিমাম অ্যাক্টিভিটি দেখায় না, সে তার অ্যাক্টিভিটিকে স্লো করে ফেলে, যেমন চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে তুমি পড়ছিলা যে হার্টের এসএএন যেভাবে ইলেকট্রিক্যাল ইম্পালস প্রডিউস করে হার্টটাকে অ্যাক্টিভ রাখছিল, এখন এই স্পিডে বিট করতেছে হার্টটা, বাট এসএএন হঠাৎ করে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো কমিয়ে দিয়েছে, তাহলে এখন পাম্পিং অ্যাকশন কি হয়ে গেছে? যেভাবে চলার কথা ছিল সেভাবে না চলে একটা অর্গান স্লো হয়ে গিয়েছে, তখন তুমি এটাকে বলবো ফেইলিউর, হার্ট ফেইলিউর। লাং যেভাবে CO2 অক্সিজেন CO2 এটাকে এক্সচেঞ্জ করার কথা ছিল ওভাবে করছে না, লাং ফেইলিউর। ব্রেইন ঠিকভাবে কাজ করছে না, ব্রেইন ফেইলিউর। কিডনি ঠিকভাবে কাজ করছে না, কিডনি, তার মানে কিডনি যেভাবে ব্লাডকে ফিল্টার করার কথা সেভাবে যদি ব্লাডকে ফিল্টার না করে, এবং ব্লাড চেক করার পরে দেখলাম ব্লাডে এখনো প্রচুর পরিমাণে কি রয়ে গেছে, নাইট্রোজেনাস ওয়েস্টেজ রয়ে গিয়েছে, তার মানে কিডনি ঠিকভাবে কাজ করছে না। এই যে অবস্থাটা এটাই হচ্ছে কিডনি ফেইলিউর। এখন এই ফেইলিউর আবার দুই রকম, তাহলে ফেইলিউর মানে হচ্ছে এই যে অর্গানটা অপটিমাম রেঞ্জে যেভাবে ব্লাডকে ফিল্টার করার কথা সেভাবে ফিল্টার করতে পারছে না, দ্যাটস ওয়াই দ্য কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেনাস ওয়েস্টেজ বিকামস হায়ার ইন দ্য ব্লাড, দ্যাট কন্ডিশন ইজ কল্ড কিডনি ফেইলিউর। এখন এই যে ফেইলিউরটা, কিডনি এফিশিয়েন্সি কমে গিয়েছে, এই ফেইলিউরটা আবার দুই রকমের। একটা হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি ফেইলিউর, ইন ইংলিশ ক্রনিক কিডনি ফেইলিউর। আরেকটা হচ্ছে instantaneous kidney failure. Check topic number 7, check it. Instantaneous. So আমাদের টেক্সট বুকে ক্রনিক কিডনি ফেইলিউর নিয়ে স্টাডি নেই, আছে কি নিয়ে? সাডেন ইনস্ট্যান্টেনিয়াস, মানে হচ্ছে হঠাৎ করে কিডনি বিকল হয়ে গিয়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা কেন হতে পারে সেটা আগে বলি। তাহলে আমাদের সিলেবাস কোনটা আশফাক? সাডেন কিডনি ফেলিওর। ঠিক আছে, আমরা ফেলিওর বলবো যদি সে একটা কমপ্লিট শর্ট অফ হয়ে যায়। আচ্ছা দেখি না স্যার, দেখি ওটা অ্যানসার দিব স্যার, একটা করে যাই স্যার, সিরিয়ালি যাই। প্রথমে আসো স্যার, খুব মনোযোগ দিও। আমরা এই জায়গাতে দুইটাই টাচ করব। তো আসো, এই আমাদের সাডেন কিডনি ফেলিওর, ইনস্ট্যান্টেনিয়াস কিডনি ফেলিওর কেন হতে পারে সেটাকে তোমাদেরকে বুঝাই দিই। চলো স্যার, যদি এমন হয় যে খুব সিভিয়ার লুজ মোশন, ডায়রিয়া চলছে, বডি থেকে প্রচুর লিকুইড বের হয়ে যাচ্ছে, অথবা সেভারাল টাইম ভমিট হয়েছে, সেই কারণে বডি থেকে লিকুইড বের হয়ে আসছে,
অথবা হেমোরেজ, কেটে গিয়েছে, ইনজুরি হয়েছে, দেন বডি থেকে প্রচুর লিকুইড ব্লাড বের হয়ে গেছে, এরকম সিচুয়েশনে কিডনি রিঅ্যাক্ট করতে পারে। তো আগের টেক্সটে ছিল, আগের যে টেক্সটে সেখানে ছিল উইদিন 48 আওয়ার্স, এই যে প্রবলেমগুলোর কারণে উইদিন 48 আওয়ার্স কিডনি রেসপন্ড করছে না, 48 ঘন্টার ভেতরেই কিডনি বিকল হয়ে গেছে, এরকম সিচুয়েশনকে বলা হয় ইনস্ট্যান্ট অর সাডেন কিডনি ফেলিউর। এখনকার টেক্সটে 48 আওয়ার্স নাই, এখন বলা হয়েছে সেভারাল আওয়ার্স। ঠিক আছে, সেভারাল আওয়ার্স। তো আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমি ওইটাই রাখছি স্যার। ওকে স্যার, তো আসো এই সময়ের মধ্যে যদি কিডনি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তার জন্য কি কি ট্রিটমেন্ট আছে। তো আমরা এখানে ওভারঅল একেবারে ক্রনিক তারপরে ইনস্ট্যান্ট কিডনি ফেলিওর দুইটারই স্যার ট্রিটমেন্টটা নিয়ে ডিসকাস করব। চলেন স্যার শুরু করি। আরো কিছু রিজন আছে, যেমন যারা খুব বেশি অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে স্যার। স্যার লিভার কেন পুরো বডিতে সবগুলো অর্গানিজে ফিল্টার করতেছে না ব্লাড, সবগুলোতে তো প্রবলেম হবে। আচ্ছা স্যার, আসুন স্যার, দেখো যখন এরকম সিচুয়েশনে তাহলে আমরা এখন যে ট্রিটমেন্টটা নিয়ে ডিসকাস করছি এটা ক্রনিকের জন্য। এখন ক্রনিকটা কিভাবে হবে বলি স্যার। এইজ বাড়ার সাথে সাথে বলা হয়েছে একজন 70 ইয়ার্স এইজ পারসনের কিডনি অ্যাক্টিভ থাকবে 50%, কোন টেক্সটে লিখেছে 50 থেকে 70%, ধরে নিলাম 50 থেকে 70%, 70%ই ধরলাম যে মেজরিটি ধরলাম যে অ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ কত পার্সেন্ট আছে স্যার? বুঝতে পারতেছেন যে আস্তে আস্তে কিডনি তার এফিশিয়েন্সি কমিয়ে ফেলে। এটা আরেকটা ব্যাপার বলি স্যার, এইজ বাড়ার সাথে সাথে 70 ইয়ার এইজ আমাদের ক্ষেত্রে আমরা যেই লাইফ লিড করতেছি, যেই বিজি লাইফ, আমরা 50 ইয়ার্স পর্যন্ত লাইফ স্প্যান পাবো কিনা এটা নিয়ে খুব ডাউটে আছে। বুঝতে পারতেছেন সবকিছু স্যার টক্সিক খাচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট টক্সিক, এয়ার টক্সিক, ওয়াটার যেটা মিনারেল ওয়াটার নিচ্ছেন সেই মিনারেলসের মধ্যেও ঝামেলা, হেভি মেটালস ঢুকিয়ে দিচ্ছে। আসেন স্যার, আর এয়ার যেগুলো টেক করতেছেন অ্যাসবেস্টস আছে স্যার, লেড আছে, মার্কিউরি আছে এনভায়রনমেন্টে। আচ্ছা, তো এখন আচ্ছা আমাকে বলার সুযোগ দেন স্যার। তাহলে দেখেন এগুলোর কারণে স্যার, এগুলোর কারণে আসেন একটা একটা করে যাই। এখন খুব লম্বা লাইফ স্প্যান আপনি পাবেন না, এবং 40 ইয়ার্স এইজের পরেই কিডনি কি হওয়া শুরু করবে, আস্তে আস্তে ভেতরে নেফ্রনগুলো একটা একটা করে মরে যেতে থাকবে। আমরা জানি কিডনি কাজ করে কার মাধ্যমে? নেফ্রনের মাধ্যমে। তো কিডনি যখন নেফ্রনগুলো যখন আস্তে আস্তে একটার পর একটা নষ্ট হয়ে যাবে, খুব স্লোলি আপনার বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করছে, কিডনি প্রপারলি কাজ করতেছে না, স্লোলি নষ্ট হচ্ছে। এই যে স্লোলি নষ্ট হচ্ছে বলে আপনি এটা খুব একটা বেশি রিয়েলাইজ করতে পারছেন না, এটাকে বলা হয়েছে ক্রনিক কিডনি ফেলিউর। আর হঠাৎ করে যখন হবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে বডি থেকে লিকুইড বের হচ্ছে না, বডি ফুলে যাচ্ছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার বডি থেকে রিমুভ করতে পারছে না কিডনি, তার মানে কিডনি অনেকটাই কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, একটা কিডনি 100% ড্যামেজ, আরেকটা কিডনি 100% অ্যাক্টিভ। ওই 100% অ্যাক্টিভ কিডনিটা দিয়ে আপনি হোল থ্রু দা লাইফ সার্ভাইভ করতে পারবেন, মানে একটা কিডনি বডি দুইটা কিডনির যে কাজ সে রান করাতে পারবে। ঠিক আছে স্যার, আসেন এবার স্টাডিতে আসেন। আপনি ক্রনিক কিডনি ফেলিউরের পেশেন্ট অথবা ইনস্ট্যান্ট কিডনি, যেভাবে এই সিচুয়েশন যখন আপনি ডক্টর ফেস করবেন, ডক্টর আপনাকে 3 ভাবে ট্রিট করবে। ট্রিটমেন্টটা 3 ভাবে দিবে স্যার আপনার কন্ডিশন অনুযায়ী। লেট আস কনসিডার আপনি একেবারে প্রিলিমিনারি স্টেজে আছেন, আপনি খুবই কেয়ারফুল নিজের ব্যাপারে, আপনি রেগুলার ইয়ারে 2 বার বডি চেকআপ করান, তখন এই প্রবলেমগুলা খুব সহজেই ধরা পড়বে। ঠিক আছে, ওই অবস্থায় আপনি ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর আপনাকে প্রথম যেভাবে আঁকাবে সেটা হচ্ছে controlled diet,
আমরা জানি আমাদের বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো প্রোডিউস হয় কার কারণে? প্রোটিন মেটাবলিজমের কারণে। আমরা কি এখনো এটা জানি না যে আমাদের বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো কেন তৈরি হয়? প্রোটিন মেটাবলিজমের কারণে। আরো ক্লিয়ার করে বলি, এটাকে বলা হয়েছে ক্যাটাবলিক। ক্যাটাবলিক মেটাবলিজম সেটা আছে দেখেন স্যার, প্রথম দিকে দেয়া আছে এগুলো। তো যাই হোক স্যার, এই প্রোটিনের অতিরিক্ত প্রোটিনের ব্রেকডাউনের কারণে আমাদের বডিতে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো প্রোডিউস হয়, পার্টিকুলারলি ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এখন আসো, এই যে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমরা পড়ছো অনলাইন ক্লাসগুলো রেকর্ডিং, ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে রেসপন্সিবল কে? অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন নাইট্রোজেনাস বেসেস। পিউরিন তোমরা পড়েছো হয়তো বা দেখো স্যার আছে ক্লাস বা তার আগের ক্লাসে পাবা এটা। তো যাই হোক স্যার, ডক্টর তোমাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিবে যেখানে প্রোটিন খাবারগুলা তোমার কিডনির কন্ডিশন অনুযায়ী একেবারেই থাকবে না। তো এখন একটা কোশ্চেন স্টুডেন্ট আমাকে আস্ক করলো, তাহলে স্যার আমার প্রোটিনের ডিমান্ডটা ফুলফিল হবে কেমনে? আমরা মাছ মাংস থেকে যে প্রোটিনটা খাই সেটাকে বলে ফার্স্ট ক্লাস প্রোটিন। এছাড়াও প্ল্যান্ট বডি থেকে যে প্রোটিনটা আমরা টেক করি এটা বলে সেকেন্ড ক্লাস প্রোটিন, যেগুলো পালস জাতীয়, ডাল জাতীয় যে খাবারগুলো আছে ওইরকম ডাল জাতীয় খাবারগুলো আপনাকে টেক করতে ডক্টর বলবে। বাট আপনার কিডনি যেহেতু এখন কাজ করছে না প্রপারলি, আপনাকে অবশ্যই টোটালি এমন হতে পারে যে প্রোটিন জাতীয় খাবার খেতেই দিবে না, কারণ এই প্রোটিন থেকে আপনার বডিতে কি তৈরি হচ্ছে? নাইট্রোজেনাস। কমও খেতে দিবে না, একদমই খেতে দিবে না। দেখেন যেহেতু আপনার কিডনি কাজ করতেছে না, এই নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আলটিমেটলি কোথায় থাকবে? বডি ব্লাডে অ্যাকুমুলেট করে থাকবে, এগুলো বডি থেকে বের হবে না। এরকম সিচুয়েশনে আপনাকে একটা প্রপার ডায়েট চার্ট দিয়ে দিব, আপনি ওটা ফলো করে রান করাচ্ছেন। এভাবে করে আপনি সর্বোচ্চ 2 বছর ভালো থাকতে পারবেন। 2 ইয়ার্স এর পরে দেখা যাবে যে আসলে আর কন্ট্রোল ডায়েটেও কাজ হচ্ছে না, আস্তে আস্তে বডি এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছে। এই অবস্থায় সেকেন্ড যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস, আমি ডায়ালাইসিসের পুরো মেকানিজমটা বুঝাই দিব। ডায়ালাইসিস টপিক রিলেটেড A to Z সব পড়বেন, এইটা নিয়ে এক্সামে অনেক কিছু আসবে। ডিজিজ পার্ট থেকে, ট্রিটমেন্ট পার্ট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডায়ালাইসিস। আমি এখন ডায়ালাইসিসের পুরো মেকানিজমটা বোর্ডে ড্র করে বুঝাই দিব, খুবই ইজি, বোঝার চেষ্টা করেন। প্রথমে কি দিয়ে ট্রাই করলেন ডক্টর? কন্ট্রোল ডায়েট। কেন প্রথমে কন্ট্রোল ডায়েটে কেন গেলেন? যেহেতু এখনো উনার কিডনি এতটা কি হয় নাই, ড্যামেজ, হ্যাঁ সাইড খারাপ হয় নাই এখনো, এই জন্য কন্ট্রোল ডায়েট দিয়ে পারা গেল কিছুদিন। এখন দেখা যাচ্ছে আর কন্ট্রোল ডায়েট দিয়ে, বা আপনি এমন একটা সিচুয়েশনে গিয়ে ডক্টরের কাছে গিয়েছেন তখন ডায়ালাইসিস করা ছাড়া কোনো উপায় নাই। এখন বডিতে প্রচুর, ব্লাডের মধ্যে প্রচুর নাইট্রোজেনাস ওয়েস্ট, এগুলো কিডনি রিমুভ করতে পারতেছে না, এগুলো ব্লাডে জমা হয়ে আছে। আর কিডনি এছাড়া বডি থেকে এক্সেস ওয়াটার যাচ্ছে না, হাত পা ফুলে গেছে, পানি চলে আসছে। পানি চলে আসার বিষয়টা আপনি এইভাবে অবজার্ভ করবেন, সেটা হচ্ছে কোন একটা জায়গায় যখন ওয়াটার ডেপোজিট হবে সেটাকে যখন একটু প্রেস করবেন, এটা প্রেস করতেছি র্যাপিড ছেড়ে দিচ্ছে, বাট যখন স্কিনের নিচে বা মাসেলসে ওয়াটার ডেপোজিট করবে, আপনি যখন প্রেস করবেন এটা অনেকক্ষণ ধরে গর্ত হয়ে থাকবে, খুব স্লোলি উঠে আসবে এটা, তখন বুঝবেন যে স্কিনে কি জমে আছে স্যার, পানি জমে গেছে স্যার, তার মানে কিডনি প্রপারলি কাজ করতেছে না। এবং সবার আগে পানি আসবে স্যার পায়ের মধ্যে, পায়ে পানি এসে পা ফুলে যাবে, তখন বুঝবেন কিডনি কাজ করতেছে না। স্যার টেক ইট সিরিয়াসলি। অনেক মানে খুব ছোট এজেও আমি কিডনির প্রবলেম দেখেছি অনেকের, তো এটা সাবধানে থাকবেন। ট্রাভেলিং করলে তো আমার খুবই কম হয়, ট্রাভেলিং করলে আমার পা ফুলে যাবে, এটা কম হবে, ওটা হালকা একটু ওয়াক করলে এটাকে সিস্টেমটা হচ্ছে যে ট্রাভেলিং এর সময় আপনি জাস্ট যেমন ট্রেনে ট্রাভেল করতেছেন একটু ওয়াক করে নেবেন, তেল ফুলে যাবে, নিচে বেরোচ্ছে, হাঁটাহাঁটি করতে পারলে পা ফুলে না। আসেন আসেন এদিকে আসেন স্যার বোর্ডে। তাহলে ডায়ালাইসিসের পুরো মেকানিজমটা বুঝাই দিচ্ছি স্যার।
এদিকে তালহা বোর্ডে স্যার পরে আবার আক্স করতে পারবি না স্যার, আবার বুঝাই দেন, এটা বলা যাবে না। এই তাশরিফ কি ফোন কেন হাতে? যে পকেট রাখ পকেট রাখ। নিজে চেঞ্জ হইতে না চাইলে আমি বাইরে চেঞ্জ করতে পারবো না স্যার। তার ডিএনএ এদিকে তাকান, ডায়ালাইসিস করানোর জন্য এই যে প্রসেসটা, ডায়ালাইসিস প্রসেসটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস। একবার ডায়ালাইসিস করতে হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে, 20 থেকে 25K লাগে, ভালো ভালো হসপিটালে আরো বেশি লাগে একবার ডায়ালাইসিস করতে। আমি এগুলো অনেক পুরানো ডাটা আপনাদেরকে দিচ্ছি, রিসেন্ট ডাটা হয়তো চেঞ্জ হইতে পারে। এবং ডায়ালাইসিস খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস। একদিকে তো এটা অনেক এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, মনোটোনাস। আপনি মর্নিং এ গিয়ে ডায়ালাইসিস মেশিনে বসছেন সকাল 8টায়, পুরো বডি ডায়ালাইসিস করে বের হইতে হইতে ইভিনিং হয়ে গেছে, বিকাল 5টা 6টা ওই সময় বের হচ্ছেন স্যার। তাহলে অনেক সময় লাগে, টাইম কনজিউমিং, বসে থাকতে হচ্ছে, মনোটোনাস। এরপরে পার উইকে 2 থেকে 3 বার ডায়ালাইসিস করা লাগে, পার উইকে 2 থেকে 3 বার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ কিডনিজ। তাহলে আসেন, বুঝতেই পারতেছেন সবার পক্ষে এটা করা সম্ভব না। এত বিরক্তির পরেও কিন্তু আমরা এই ওয়ার্ল্ডে বেঁচে থাকতে চাই, এত কিছুর পরেও যে কোনো মূল্য হোক আমরা বেঁচে থাকতে চাই, আমরা মরে যেতে চাই না, তাই না স্যার? আমরা স্ট্রাগলিং করেও বেঁচে থাকতে চাই। তাহলে আসেন, ডক্টরের কাছে যখন যাবেন আপনি ডায়ালাইসিসের জন্য, ফার্স্ট অফ অল ডক্টর সিরিঞ্জ দিয়ে আপনার বডি থেকে 1 সিরিঞ্জ ব্লাড নিয়ে নেবে। এরপরে এই ব্লাডটাকে বসাবে সেন্ট্রিফিউজ মেশিনে। সেন্ট্রিফিউজ মেশিন ব্লাডের প্লাজমা, ব্লাডের কর্পার সেলগুলোকে সেপারেট করে দিবে। দেন প্লাজমাটাকে ওই ডক্টর কি করবেন, এখান থেকে আইসোলেট করবেন। এবার এই প্লাজমাটাকে নিয়ে উনি অ্যানালাইসিস করবেন, এই প্লাজমায় কত পার্সেন্ট পানি আছে, কত পার্সেন্ট আদার কম্পোনেন্টস গুলো আছে, এগুলো সব উনি জেনে যাবেন। এটাকে বলে প্লাজমা অ্যানালাইসিস। ঠিক আছে স্যার? প্লাজমা বায়োমেট্রি, প্লাজমা বায়োমেট্রি, অনেকদিন পরে টার্মটা মাথায় আসছে, প্লাজমা বায়োমেট্রি। তো এটা যখন উনি করে ফেলবেন, করে ফেলার পরে উনি এবার একটা আর্টিফিশিয়াল প্লাজমা বানাবেন। এই আর্টিফিশিয়াল লিকুইডটাকে বলে ডায়ালাইসেট। ডায়ালাইসেট এটা এক্সাক্ট পেশেন্টের কার মতো, প্লাজমার মতো, তবে কিছু পার্থক্য আছে সেটা আমি এখন বলছি। এটা হচ্ছে ডায়ালাইসিসের মেশিনটা, লেট আস কনসিডার। এটা হচ্ছে পেশেন্টের হ্যান্ড থেকে আমি আর পেশেন্টের হাতে থাকা আর্টারির সাথে একটা ক্যাথেটার, একটা টিউব জুড়ে দিলাম, অ্যাড করে দিলাম। দেন এই ক্যাথেটারটা এন্টার করলো ডায়ালাইসিস মেশিনে। ডায়ালাইসিস মেশিনের ভেতরে একটা পর্দা আছে, একটা মেমব্রেন। এই মেমব্রেনটার নাম পার্শিয়ালি পারমিয়েবল মেমব্রেন। পার্শিয়ালি পারমিয়েবল মেমব্রেন। একদিক থেকে এদিকে তাকাও, এই যে আর্টারি থেকে ব্লাডটা বের হয়ে আসবে, বের হয়ে এসে ক্যাথেটার দিয়ে সে ডায়ালাইসিস মেশিনে ঢুকে যাবে। দেন আরেকটা ওয়ে দিয়ে ব্লাডটা এক্সিট করবে মেশিন, এবং এটা গিয়ে এন্ড হবে কোথায় জানো? পেশেন্টের হ্যান্ডের ভেইনে গিয়ে। এই ওয়ে দিয়ে ব্লাডটা যাচ্ছে। আর আরেক সাইডে আমি এখানে আমাকে নাম দিই স্যার, এটা ডায়ালাইসিস মেশিনের এ পার্ট, এটা হচ্ছে বি পার্টের সাথে আমি একদিকে একটা ক্যাথেটার, এপাশে আরেকটা ক্যাথেটার, এদিকে ইন এদিকে আউট, ইন করবে ওই যে লিকুইডটা ডায়ালাইসেট। আমি পেশেন্টের প্লাজমাকে বায়োমেট্রি করে কি বানাইছি, একটা আর্টিফিশিয়াল প্লাজমা বানাইছি। তবে এই প্লাজমার সাথে এই আর্টিফিশিয়াল প্লাজমাটার নাম কি? এই ডায়ালাইসেটের সাথে পেশেন্টের যে প্লাজমা আছে তার ডিফারেন্সটা বলি। পেশেন্টের ব্লাডের প্লাজমায় প্রচুর নাইট্রোজেনাস ওয়েস্টেজ আছে, বাট আমি যেটা বানিয়েছি সেখানে কোনো নাইট্রোজেনাস ওয়েস্টেজ নেই। নাম্বার 2, পেশেন্টের যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে কি আছে? প্লাজমার মধ্যেই তো থাকে আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেটস। আমার প্লাজমার মধ্যে এরকম কোনো আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেটস নেই। ঠিক আছে?
এবার সকাল 8টা বাজলো, পেশেন্টের বডিতে সেটআপ হয়ে গেছে, আমি একদিক দিয়ে মেশিনের মাধ্যমে কাকে রান করাই দিলাম, ডায়ালাইসেট। ডায়ালাইসেট এন্টার করলো, এন্টার করে রান করতেছে। পার্শিয়ালি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে এমন একটা মেমব্রেন যেই মেমব্রেনটা অ্যালাউ করে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালকে তার মধ্য দিয়ে ক্রস করতে। বাট এই মেমব্রেনটা এমন সেমি পারমিয়েবল মেমব্রেন না, সেমি পারমিয়েবল মেমব্রেন থেকেও এটা একটু খারাপ কোয়ালিটির। সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে শুধুমাত্র কে পাস করতে পারে, ওয়াটার, সলভেন্ট পাস করতে, সলিউট পাস করতে পারে না। এটা দিয়ে তো স্যার সলিউট গুলো চলে আসতেছে, তাই না? তার থেকে একটু বাজে কোয়ালিটির মেমব্রেন, এটা এরকম একটা আর্টিফিশিয়াল মেমব্রেন প্রিপেয়ার করা হয়েছে। তাহলে এই মেমব্রেনটা কাকে অ্যালাউ করে, কনসেন্ট্রেট কর। আজে বাজে কথা নিয়ে বাজে বাজে বলছে স্যার, ওটিতে লাগে আছিস। আসেন স্যার, তাহলে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো বের হতে পারতেছে, তাই তো? এবার শোনো, এই মেমব্রেনের গায়ে যে অ্যাপারচার গুলো আছে, এই অ্যাপারচার গুলো হচ্ছে এমন, এই অ্যাপারচার দিয়ে ব্লাড কর্পাসেলস বের হতে পারবে না। ব্লাড কর্পাসেলস ডিফিউজ করে এ থেকে বিতে আসতে পারবে না। নাম্বার 2, ব্লাডে থাকা যে প্লাজমা প্রোটিন গুলো আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো কোনোভাবেই এ থেকে মানে এটা এখানে এদিক দিয়ে কে যাচ্ছে, পেশেন্টের ব্লাড, আর এদিক দিয়ে কি চালাইছি, আর্টিফিশিয়াল প্লাজমা ডায়ালাইসেট চালাইছি। ওকে স্যার, এখন আসলে তুমি যখন চালাবা ব্লাড কর্পাসেলস আসতে পারতেছে না, প্রোটিন আসতে পারতেছে না, আর এখানে থেকে যাচ্ছে। বাট নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো চলে আসতেছে, ঠিক আছে? ধরে নাও পেশেন্টের ব্লাডে এই মুহূর্তে নাইট্রোজেনাস ওয়েস্ট কত পার্সেন্ট, 100% থেকে কত পার্সেন্ট বিতে আসবে বলো? খুবই সিম্পল, 50%। যতক্ষণ পর্যন্ত দুইটা কনসেন্ট্রেশনে দুইটা ব্যালেন্স হয়ে যাবে, এরপরে তো আর ডিফিউশন চলবে না। ডিফিউশন মানে কি, হায়ার থেকে লোয়ার। তো দুইটা যদি ইকুয়াল হয়ে যায় নাইট্রোজেনাস ওয়েস্টের দিক থেকে, আর নাইট্রোজেনাস ওয়েস্ট এখান থেকে বের হয়ে এখানে আসবে, তাহলে প্রথমবার যখন ডায়ালাইসিস করলাম বডি থেকে কত পার্সেন্ট নাইট্রোজেনাস ওয়েস্টেজ বের হয়ে গেল, এটাকে ফেলে দিলাম, এই ডায়ালাইসিস শেষ। একবার ডায়ালাইসিস হয়েছে, এবার বললাম একটু রেস্ট নেন, আবার শুরু করব। এবার সেকেন্ড টাইম শুরু করছি। এবার কত পার্সেন্ট নিয়ে গেম, কত পার্সেন্ট পর্যন্ত থাকবে এখানে, এখানে কত, তাহলে সেকেন্ড টাইমে কত পার্সেন্ট বের হয়েছে, এবার 25 নিয়ে গেম 12.5। এভাবে করে সেভারাল টাইম ডায়ালাইসিস করতে করতে একটা স্টেজে ব্লাড কি হয়ে যাবে, 100% নাইট্রোজেনাস নেভার, কখনো হবে না, কখনো জিরো হবে না। এই জন্য ডায়ালাইসিসের মাধ্যমে ব্লাডকে কখনোই 100% ডায়ালাইসিস না, কিডনিও পারতেছে না। তো কিডনি এভরি মোমেন্টে ব্লাডকে কি করতেছে, নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রি করতেছে, ফিল্টার করতেছে, সেম টাইমে আবার প্রোডিউস হচ্ছে না। এই জন্য মানে পুরো প্রসেসটা, ব্লাডের যে ফিল্ট্রেশন প্রসেস বাই কিডনি, ইট রানস রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স। কখনোই কিডনি তার অ্যাক্টিভিটি থামাচ্ছে না। হার্ট যেভাবে অ্যাক্টিভ আছে, কিডনি সেম একইভাবে অ্যাক্টিভ আছে। তাহলে দেখা যাচ্ছে ডায়ালাইসিসের মাধ্যমে পেশেন্টের বডি থেকে আমি মেজরিটি পরিমাণ কি বের করে নিতে পারতেছি, নাইট্রোজেনাস ওয়েস্টেজ, বাট 100% কি করতে পারছি না, সম্ভব না। সারা জীবন চালাইলে জিরো হইতে পারবে না। যারা ম্যাথ ভালো বুঝেন তারা বুঝতেছেন, কখনোই জিরো হবে না, চলতেই থাকবে স্যার এই প্রসেসটা। ওকে স্যার, তো এতবার করানো হয় না, 4 থেকে 5 বার করে মোটামুটি ব্লাড থেকে কিছুটা নাইট্রোজেন ওয়েস্টকে বের করে দেওয়া হয়, আবার 2 থেকে 3 দিন পরে আবার আসতে হয়। এভাবে করে করে ডায়ালাইসিস যেটা রান করানো হচ্ছে, এই তো এটাই হচ্ছে তার মেকানিজমটাকে, বুঝতে পারছেন? এই ডায়ালাইসিসকে বলে হিমোডায়ালাইসিস। এই ডায়ালাইসিসের নাম হিমা মানে কি, ব্লাড, ব্লাডের ডায়ালাইসিস। আরেকটা ডায়ালাইসিস আছে, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আমাদের স্কিনের নিচে যে পর্দাটা আছে, পেরিটোনিয়াল পর্দা পড়াইছিলাম সিলোমে, প্যারাইটাল পেরিটোনিয়াম, ভিসারাল পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াল পর্দার সাথে লাগিয়ে একটা, যেমন এটা তো মেশিনের কাছে আমি স্বাধীন দিয়ে শুয়ে আছি, হাত দিয়ে বসে আছে, আমার এখানে ডায়ালাইসিস হচ্ছে, তাই না? আর যেটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা মোবাইল, এটা ডায়ালাইসিসের ব্যাগটা সাথে করে নিয়ে আপনি মুভ করতে পারবেন, ওয়াক করতে পারবেন, সব অ্যাক্টিভিটি রান করাইতে পারবেন। তবে
মুভ করার কারণে বডিতে ব্লাডের এক এক সময় এক এক ধরনের স্পিড থাকে। আপনি একটু হেভি ওয়ার্ক করলে হার্টের স্পিড বেড়ে যাবে না, রেস্টিং স্টেজে গেলে হার্টের পাম্পিং আবার স্লো হয়ে যাবে না। এই কারণে স্যার বলা হয়েছে যে ওই ডায়ালাইসিসটা খুব পারফেক্টলি হয় না। ডায়ালাইসিস করার আরেকটা শর্ত হচ্ছে যে ব্লাড ফ্লোটা কি থাকতে হবে, একই রিদমে থাকতে হবে। সেটা তখনই সম্ভব যখন আপনি মোটামুটি রেস্টিং স্টেজে বেডে থাকেন, এভাবে অ্যাক্টিভ থেকে। তো এটা কারা করেন স্যার? যারা অনেক বিজি পারসন, তাদের ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, বাট খুব পারফেক্টলি আচ্ছা স্যার, সুইটের মাধ্যমে ওয়েস্ট বের হয়ে যায় আছে, সেটা আছে বইয়ের স্যার 20%। স্যার ডায়ালাইসিস চেঞ্জ ছবি দেয়া আছে দেখেন, সাথে একটা ব্যাগ থাকে, ওই ব্যাগটা যেটা জমা হয় ওটা ফেলে দিবেন। পারফেক্ট। আচ্ছা স্যার, ওটা খুব একটা বেশি হয় না তো, মানে স্যার খুব বেশি ক্লিন হয় না তো, মোটামুটি আছে। স্যার স্যার এক্সেসিভ ফার্স্ট ওয়ানটা যেটা আমি পড়াচ্ছি এটা এক্সামে তোমার লিখবা হিমোডায়ালাইসিস, কারণ এটা দিয়ে পারফেক্টলি ক্লিন হয় স্যার। সো আর ডায়ালাইসিসটা কি বলে? ডায়ালাইসিসটা ফেলে দেয়া হয়, আচ্ছা জাস্ট নাইট্রোজেন জাস্ট এদিকে যাচ্ছে, এদিকে কি আরেকটা কোটা জমা হবে, ফেলে দিব ওটাকে, ওয়েস্ট নিয়ে ফেলে দেব। যাবে না, ব্লাডে যাবে না। কোথাও যাবে না। ব্লাডটা আর্টিফিশিয়াল ইউরিনের মধ্যে যাচ্ছে। হ্যাঁ 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 স্যার ডায়ালাইসিসটা কি কন্টিনিউয়াসলি দিতে থাকতে হবে, মানে স্ট্যাগনেশন এর হবে? এই জন্য এত বেশি যখন বল কনভার্সন কি ছিল স্যার এক্সেস সুইটিং এর কারণে এটা সেটা লেখা আছে, আরেকবার বলতে 20% আমাদের কিডনির মাধ্যমে 80% নাইট্রোজেনাস ওয়েস্ট বডি থেকে কথা শেষ করতে দেয় আমাকে, বাকি 20% সোয়েটিং এর মাধ্যমে বের হয়, লিভারের মাধ্যমে বের হয়। যদি এক্সেস হয় সুইটিং ওয়াটার বের হবে, নাইট্রোজেনাস ওয়েস্ট তো হিউজ বের হবে না, সোয়েটিং বেশি হইলো কি হইছে, রাইট? ইউরিক অ্যাসিড ইউরিয়া এগুলো ওটা যদি হিউজ ইয়ে বের হবে না তো, ঠিক আছে? এখন আসো স্যার, কথা শুনো। এইভাবে করে ডায়ালাইসিসের মেকানিজমটা তোমার, মানে সহজ কথা, ডায়ালাইসিস রিলেটেড A to Z সবগুলা পয়েন্ট তোমাকে পড়তে হবে, এখানে কিচ্ছু তুমি বাদ দিতে পারবে না। ডায়ালাইসিস ফুল পড়তে হবে, এখান থেকে তোমার কোশ্চেন আসবে 1 মার্কের 2 মার্কসের অথবা ডি তেও আসতে পারে। আমি কিন্তু ডায়াগ্রাম সব পুরোটা বুঝাই দিয়েছি, মেকানিজম বুঝাই দিয়েছি, পরে আমাকে ব্লেম করতে পারবো না স্যার, এটা তো আপনি ডায়াগ্রাম সব বুঝালেন, এটা কেমনে ডিতে ড্র করবো, কেমনে এক্সপ্লেইন করবো, সবই দিয়ে দিয়েছি। এবার আসো, কিছু বলবি, বল জাস্ট রাফলি এটা ড্র করলে হবে। এটা আমি, হ্যাঁ এটা ড্র করলে হবে, এটা যে মেকানিজম বুঝাবেন স্যার, একেবারে সুন্দর করে মেশিন ড্র করে বুঝাইতে হবে এমন কোনো কথা নাই স্যার, ঠিক আছে? এটা আছে কি না? ঠিক আছে, শুধু এটা হাত দিয়ে এটা, আর কিচ্ছু না, কোনো দিকে তাকানোর দরকার নেই, এগুলো বোঝার জন্য দিছি আপনাকে, এখান থেকে স্টাডি করবেন নাকি, এগুলো তো র ম্যাটেরিয়াল, আপনার পড়াশোনা করার জন্য দিছি, এক্সামে ড্র করুন শুধু এইটা হাতের চাপে। ওকে নেক্সট ওয়ান, এবার শুনো, ডায়ালাইসিসের মাধ্যমে দুইটাকে পুরো আলাদা বসাবো। ডায়ালাইসিসের মাধ্যমে শুনেন স্যার, আপনি হয়তো সর্বোচ্চ 3 ইয়ার্স পর্যন্ত ভালো থাকতে পারবেন, এরপরে বডিতে ডায়ালাইসিসও কাজ করবে না। এটা হচ্ছে, এবার আপনাকে লাস্ট ট্রিটমেন্টে যাওয়া লাগবে। 3 নাম্বার ট্রিটমেন্টটা হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। স্যার শুনেন, যখন ডায়ালাইসিসে পেশেন্ট চলে যান, শুনেন স্যার, যখন একজন পেশেন্ট ডায়ালাইসিসে চলে গিয়েছেন, তখন উচিত হবে একজন ডোনার খোঁজার, যিনি কিডনি ডোনেট করতে পারবেন। চান না স্যার, যে ডোনেট করতে পারবেন, চাইলেই খালি তার থেকে নেওয়া যাবে না, কিছু কন্ডিশনস আছে। শুনো স্যার, নাম্বার 1, টাকা দিলে কিডনি না, টাকা দিলেও নেওয়া যাবে না। মনোযোগ দিয়ে শোন, বলতেছি তো কন্ডিশনগুলো বলতেছি। 1 নাম্বার হচ্ছে কিডনিটা নিতে হবে স্যার, মানে যিনি ডোনার হবেন তিনি রিলেটিভস হলে ভালো হয়। রিলেটিভস মানে ফাদার মাদার হতে পারেন, ব্রাদার সিস্টার হতে পারেন, এটা হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে। এটাতে কভার না করলে আমি এরপরে ম্যাটারনাল সাইডে যাব, প্যাটারনাল সাইডে যাব, ঠিক আছে স্যার? এদের মধ্যে আপনি যে কোনো একজনকে সিলেক্ট করলেন, তাহলে আপনি রিলেটিভ পেলেন। সেকেন্ড ওয়ান হচ্ছে, শুধু রিলেটিভ পেলে হবে না স্যার, ওনার সাথে ব্লাড গ্রুপ নিতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে রিলেটিভস হওয়ার পরেও কি নেওয়া লাগবে? ব্লাড গ্রুপ। এরপরে হচ্ছে আমাদের বডির, এটাকে বলে টিস্যু ম্যাচিং। 3 নাম্বার হচ্ছে টিস্যু অ্যাডজাস্ট করতে হবে, একজনের বডির সেল অ্যারেঞ্জমেন্ট, যেই জায়গাতে
কিডনিটা অ্যাটাচ করা হবে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ওই জায়গার সাথে এটা অ্যাটাচ হওয়ার মতো টিস্যু ম্যাচিংও হওয়া লাগবে, মানে ওখানে টিস্যু, ওর বডির টিস্যু আমার বডির টিস্যু অ্যাডজাস্ট হইতে হবে স্যার, তা না হলে এটা কখনোই ইয়ে হবে না। ওটা কাটতে বলছো কাটি দিই জি স্যার, একটু টিস্যু সার্জারি করে নিডল দিয়ে একটু মাংস দেওয়া লাগে। ম্যাচ না করে এটাকে মনে হয় বায়োপসি বলে। বায়োপসি বলে, বায়োপসি বলে, থ্যাংক ইউ বায়োপসি। স্যার শুনেন, শুনেন, এইটা অনেক ভাবে নেওয়া যায়, দেখো সিম্পল একটা, এটা কোনো টাফ কিছু না। তো এইগুলা যখন সবকিছু ফুলফিল হবে, আপনি কিডনি একজনের বডি থেকে কিডনি নিতে পারবেন। তো যিনি ট্রান্সপ্ল্যান্ট করছেন তার দুইটা কিডনি ভালো থাকা লাগবে, যাতে করে সে একটা ডোনেট করার পরে আরেকটা কিডনি দিয়ে সে স্মুথলি কি করতে পারে, সার্ভাইভ করতে পারে। এখন আসেন যে কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করা হলো এটা কিভাবে করা হবে? যেই দুইটা ড্যামেজ হয়ে গিয়েছে ওই দুইটা ফেলে দিব, ফেলে দিয়ে আরেকটা লাগাবো এরকম? না এটা বলে নো স্যার, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, লিসেন টু মি অ্যাটেন্টিভলি, বাট কিডনির মধ্যে কোনো ইনফেকশন নাই, তাহলে দুইটা কিডনি রেখে দিব, কোনো সমস্যা নাই, খালি খালি অর্গানকে ফেলে দিব না, থাকবে স্যার, ড্যামেজ, তারা কাজ করছে না, বাট তাদের মধ্যে কোনো ইনফেকশন নাই, কোনো প্রবলেম নাই, তাহলে কিডনিগুলো থাকবে। তাহলে আরেকটা কিডনিকে কোথায় অ্যাড করব? তোমরা পেজ নাম্বার 18 এ যখন যাবা তখন দেখবা, দেখো এই যে পাশে জায়গা করে নেওয়া হয়েছে, জায়গা করে একটা কিডনিকে বসিয়ে দেওয়া ও হয়েছে। তিনটা কিডনি, মাল্টি কিডনি। সবগুলো এক একটা কার্টুন। আমি একসময় জয়েন করতাম একটা টিউশনে। স্যার এখন শোনো, ট্রান্সপ্ল্যান্ট করা কিডনি দিয়ে যদি সবকিছু পারফেক্টলি চলে, খুব স্মুথলি, মানে 15 থেকে 20 ইয়ার্স পর্যন্ত সার্ভাইভ করা যাবে। মাচ মোর স্যার, কিডনি যখন ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে তখন একটা পার্সনের এজ अराउंड 40 প্লাস হয়ে যাবে। ওই রকম সিচুয়েশনে আরো 20 বছর বাঁচা মানে তো অনেক কিছু স্যার। আর এই ওয়ার্ল্ডে যত লেস টাইম বাঁচা যায় ততই বেটার স্যার। তো কৃষি মার্কেটিং গ্রিনিং মার্কেট শুরু করার আগে তো ঠিক আছে। তাহলে মোটামুটি আমি চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। এক্সাম কবে দিবা? স্যার আগেরটাও নেক্সট ক্লাসে তাহলে চ্যাপ্টার ইয়ে স্টার্ট করতেছি, জেনেটিক্স স্টার্ট করতেছি। আবারও বলছি যারা পরে আসছো, জেনেটিক্সটা টোটালি ক্লাস বেসড একটা চ্যাপ্টার, এটা শীট বেসড চ্যাপ্টার না স্যার। এটা কাউকে শীট দিলে সে কিচ্ছু বুঝবে না, সে শীটটা নিয়ে ফেলে রাখবে। আপনি শীট একটা পাওয়ার পর দিবেন, তো এটা আমি ইউজুয়ালি শীট দেই না, আপনাদেরকে দিব স্যার, বাট এখন দিতে পারছি না। এখন আমার জন্য ফরজ হচ্ছে বায়োটেকের শীট প্রোভাইড করা। চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 তো দিয়ে দিছি। আচ্ছা, তারপরে 4 এর পার্টটা কে বলেন স্যার? এটা ডিজিজ পার্টটা, 4 এর ডিজিজ পার্টটা লেফট আছে। ঠিক আছে, এইগুলো আমার জন্য দেয়া এখন ফরজ। ঠিক আছে, তারপরে আর কি বলে চ্যাপ্টার 5 দেয়া অ্যালগি এন্ড ফাঞ্জাই, ওগুলো দেয়া আছে আমাদের কোশ্চেন ছিল। বলেন এগুলো পড়া করতে আমাদের ব্লাডের যে কনসেন্ট্রেশন মাত্রা যে মধ্যে পড়েছে হার্টের কোনো প্রবলেম স্যার? হার্টে হচ্ছে আমরা এসেন্সিয়ালি কোনো প্রবলেম হবে না স্যার। হার্ট রিলেটেড কোনো ট্রিটমেন্ট